Assalamu alaikum, ladies and gentlemen. Thank you so much for waiting, guys. Welcome to this live. Live এর শুরুতেই congratulations, অভিনন্দন, and welcome to Bangladesh to the chairperson of BNP বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান। উনি আজকে বাংলাদেশে যাচ্ছেন 17 বছর পরে, এবং ইট ইজ এ রিমার্কেবল মোমেন্ট ফর হিম ডেফিনেটলি, বিকজ যে দেশে জন্মগ্রহণ করেছে আমরা যখন বাংলাদেশে গেছিলাম আমাদের যে অনুভূতি, এই অনুভূতিটা ওনার নিশ্চয়ই আছে, এবং আই এম শিওর দ্যাট হি ইজ ফিলিং এক্সটেটিক অ্যান্ড ফ্যান্টাস্টিক। সো ওয়ান্স অ্যাগেন কংগ্রেচুলেশনস, অভিনন্দন ওনাকে। উনি যাচ্ছেন, এবং ওনার প্রতি লাইভের শুরুতেই যেটা বলে রাখি, অনুরোধ করি, সেটা হচ্ছে যে সুযোগ সন্ধানী এবং অতীতে যারা বিএনপিকে নিয়ে বা বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে বা মানে সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষের মানুষ যারা আছে, সবাইকে যারা ধ্বংস করতে চেয়েছেন, সেই সব ছাটোকারদের বিষয়ে সচেতন থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং আমরা অনুরোধ করি এটা, কেননা এরাই আপনাদেরকে ডাইভার্ট করবে বাংলাদেশ থেকে। আর এবার যদি পা পিছলে আবার ঘুরে দাঁড়ানো মানে অলমোস্ট ইম্পসিবল হবে দেশকে নিয়ে, দলকে নিয়ে। কেন? আমরা যে নতুন যে বাংলাদেশ পেয়েছি বা নতুন স্বাধীনতা আমরা যাদেরকে বলি ওই অর্থে, সেটা আমাদের নতুন প্রজন্ম সবাই মিলে আমরা সেটা অর্জন করেছি। এটা কোনো দল বা কোনো ব্যক্তি একা করেননি, সবাই মিলে আমরা করেছি। আপনারা যারা এই মুহূর্তে যেখানে আছেন, আমরা যে কথা বলি, এটাও ইনডাইরেক্টলি আপনাদের মানে ইনডাইরেক্টলি, আমি যদি ইনডাইরেক্টলি ডাইরেক্ট কন্ট্রিবিউশনস নাও, এটা আপনার কাছে শব্দটা একটু উইয়ার্ড মনে হতে পারে, দ্যাটস হোয়াট ইট ইজ আই মিন। সো ওয়েলকাম টু লাইভ, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং উনি সেফলি বাংলাদেশে এসে পৌঁছবেন, ওনার মাকে দেখবেন এবং ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেটা পরিচালনা করবেন। তবে প্রত্যেকটা জিনিসের যেন মানুষের জানমালের ক্ষতি না হয়, এবং অনেস্টলি স্পিকিং যেটা সত্যিকার অর্থে মানুষ ভালোবাসে সেটাই যেন হয়। অতিরঞ্জিত নেতাকর্মী আছেন, এই কাজগুলো করা থেকে দূরে থাকবেন। আপনাদের দলকে, নেতাকে সমালোচিত করতে মানে সহায়তা করবেন না, এখান থেকে দূরে থাকবেন। দ্যাটস হোয়াট ইট ইজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হলো, সেটা হলো লাইভের শুরুতে আমাকে বলতে হবে যে হাদিকে নিয়ে যদি কেউ মানে কটাক্ষ করেন বা তাকে কালার করা, তাকে তার চরিত্র হননের চেষ্টা করেন, আপনি আমার জন্য দুশ্মন হবেন, আবার গণদুশ্মন হবেন, মাথায় রাখবেন। কেননা আমরা হাদির ভিতরে আমরা বাংলাদেশ দেখেছি, সত্যি কথা বলতে গেলে, এবং যদি পার্টিজান ওয়েতে আমি বলি, আমি হাদির ভিতরে একজন জিয়াউর রহমানকে দেখেছি, অনেস্টলি স্পিকিং। সুতরাং বি কেয়ারফুল, আমি এটা বলতে চাই, এবং প্রত্যেকটা দেশপ্রেমিককে আমি দেখেছি, যদি পার্টির জানের বাইরে উঠে আমি শব্দ বলি। হাদিকে যদি কেউ মানে তার চরিত্র হনন করতে চান, আমি ধরে নিব আপনার রাজনৈতিক প্রজ্ঞার অভাব, আপনি মূর্খ, আপনি অপদার্থ, আপনি বাংলাদেশকে ওন করেন না, আপনি কখনোই বাংলাদেশকে ফিল করেন না, আপনি রাজনীতিবিদ, তথাকথিত রাজনীতিবিদ, এবং বিভিন্ন দেশ বা সংস্থার হয়ে আপনি এটাকে তাকে ডিফেম করার চেষ্টা করতেছেন। হাদির প্রতি ভালোবাসা ন্যাচারাল, হাদি টাকা দিয়ে হাদির প্রতি ভালোবাসা নয়, গাড়ি দিয়েও কোনো মানুষ এখানে আনেনি। সুতরাং হাদিকে যদি নিয়ে আপনি হাদিকে কালারফুল বা তার চরিত্র হনন বা তার ক্যারেক্টার যদি অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন, আমরা ধরে নিব আপনি বাংলাদেশের সার্বিক স্বার্থের বিপক্ষেই দাঁড়িয়েছেন। আপনাকে আমরা চিনে রাখবো, সময় মতো আপনাকে সেই জবাব দেওয়া হবে, এটা বলে রাখি লাইভের শুরুতেই। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আরও একটা, সেটা হচ্ছে যে একটা গুড নিউজ। সেটা আপনারা জানেন যে ফ্রান্স বাংলাদেশে মিলিটারি মানে ইকুইপমেন্টস বা অস্ত্র বিক্রি করতে চায়। অর্থাৎ বাংলাদেশ এই যে স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনুসের সাথে, ইউনুস গভর্নমেন্টের সাথে কথা বলছে, এবং দে অফার্ড, অনেস্টলি স্পিকিং, বাংলাদেশের এই লং রেঞ্জের মিসাইল তারা আপনার বাংলাদেশে বিক্রি করতে চায়। অর্থাৎ বাংলাদেশের প্রতি মোটামুটি চোখ সবারই আছে এই মুহূর্তে। আমরা যদি বলি, দেখা যাচ্ছে বাংলাদেশের বিকজ অফ বাংলাদেশিরা প্রমাণ করেছেন বাংলাদেশ খুবই ভেরি পজিটিভ এবং একটা গুরুত্বপূর্ণ মানে দেশ মানে আগামীতে মানে পৃথিবীতে, এটা বাংলাদেশ প্রমাণ করেছে বলে বাংলাদেশের প্রতি এতটা গুরুত্বপূর্ণ। যদিও আমার এখানে লাইভের আর একটা বিষয় আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো আজকে 5 জন আপনার এই কংগ্রেসম্যান, ইউএস কংগ্রেসম্যান, এর মধ্যে আমাদের এখানে আছেন বিগত সরকারের আপনার যে ইউএস ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন আপনার গ্রেগরি মেক্স, উনি নিউ ইয়র্ক থেকে আপনার নির্বাচিত আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, উনিও এখানে সাইন করেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কনসার্ন ফিল করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তার আশ্বাস দিয়েছেন বা করার জন্য প্রস্তাব দিয়েছেন। তারা মনে করেন, যারা ফিল করেন তারা এট দ্য সেম টাইম, যে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার এবং মানে চেষ্টা হতে পারে, যেটা তারা বুঝতেছেন হাদির হত্যাকাণ্ড নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া বলে মনে করেন। ইনডাইরেক্টলি এটা নিশ্চয়ই ভারতের বিপক্ষে গেছে বা ওই গোষ্ঠী যারা বর্তমানে মানে আওয়ামী লীগের বিপক্ষে গেছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যদিও তারা সেটা বলেছেন যে সব দলের অংশগ্রহণে, তারা বলেন তারা কোনো দলকে বলেন নাই, আওয়ামী লীগের কথা বলেন নাই মানে এখানে। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত অ্যাজ অফ নাও পৃথিবীর কোনো আপনার ভারত ছাড়া আপনার পৃথিবীর গুরুত্বপূর্ণ কোনো দেশের মানে রিপ্রেজেন্টেটিভ, মেম্বার অফ পার্লামেন্ট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেনেটরস
কংগ্রেসম্যান এবং এবং ইউএস কোনো ইনস্টিটিউশন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করে সেই নির্বাচন করতেই হবে এমন কোনো বিন্দু মাত্র একটা স্টেটমেন্ট আসে নাই। আমি আশা করি আওয়ামী লীগের যারা আছেন বা ভারতীয় খুব ভারতের মানুষও এখন আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এই কথাটা বলছেন এখন। খেয়াল করবেন বিগত 2 মাস থেকে ভারতের পক্ষ থেকে একটা শব্দ আসে নাই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, না করলে সেই নির্বাচন বানচাল করবে। তারা মনে করে যে নির্বাচনটা যদি হয় তো তারা ডক্টর ইউনূস থেকে বাঁচবে, প্রথম শব্দটা তারা। বাট আওয়ামী লীগ জানে যে নির্বাচন হওয়ার পরে, বিকজ টেক এ নোট রাইট নাও, we may see a hang parliament. We don't even know that. যদি বাংলাদেশের মানুষ সচেতন হয় আমরা হয়তো হ্যাং পার্লামেন্টে দেখতে পারি। এটা কিন্তু সম্ভাবনা হতে পারে, কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এটা। কেননা তখন কিন্তু ঘুরে ফিরে দেখবেন আপনি জামায়াত এবং বিএনপি মানে যৌথভাবে কোয়ালিশন করে সরকার গঠন করে করে ফেলছে। ইফ ইট হ্যাপেন্স ইট উইল বি আ রিমার্কেবল স্টাফ ফর বাংলাদেশ। এটা অবশ্যই এটা বুমেরাং হবে আওয়ামী লীগের জন্য, ভারতীয় আগ্রাসনের জন্য। তখন দুইটা দল ঐক্যবদ্ধভাবে একটা শক্তিকে তারা সবসময় আপনার মানে দেশকে ডিফেন্ড করবে, সরকারকে ডিফেন্ড করবে। ইটস নট গোনা বি গুড সাইন ফর আওয়ামী লীগ হোয়াটসোএভার। মাথায় রাখবেন এটা কিন্তু ক্যাটাস্ট্রফিক হবে আওয়ামী লীগের জন্য এবং ভারতীয় যে কোন ধরনের মানে আধিপত্যবাদ বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য। এগুলো একটা জিনিস। এবং আবার বলছি, যদি বাংলাদেশের মানুষ সচেতন হয়, সাবজেক্ট টু honestly speaking, to create awareness amongst the people. If we can do that, it could happen, right? আজকে আপনার এখানে এখন মানুষ পরিবর্তন হয়েছে কিনা, আপনি যদি জামায়াতের, আমি আপনাকে বলি, জামায়াতের যদি যে ভোট ব্যাংক আছে আমরা অতীতের ইতিহাস থেকে দেখি, তাহলে জামাত ক্ষমতা নিশ্চয়ই যাওয়ার কথা না। কিন্তু প্রশ্ন হলো আপনি যদি ওইটা ওইভাবে মনে করেন আগের ইলেকশন থেকে, তাহলে আপনি ইউ আর মেকিং মিস্টেক, সিরিয়াস মিস্টেক। মানুষের ভিতরে যে সচেতনতা এসেছে সেই সচেতনতার মানে ভিত্তিতেই যদি আমরা বলি, তাহলে বলতে চাই it could be a game changing result could be taken place in this upcoming election, ladies and gentlemen. Why I say that? আপনি দেখেন কেউ দুঃস্বপ্ন দেখতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল জিতবে, আপনি দেখবেন রাইট, ছাত্র সংসদে। অন্য ইউনিভার্সিটিতে কি করবে কিনা বা দুঃস্বপ্নেও তারা দেখতো না কিছুদিন আগেও। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে নজিরবিহীন ড্রামাটিক রেজাল্ট এবং নতুন প্রজন্ম। সো এটা কেন? এটা হচ্ছে গতানুগতিক রাজনৈতিক ধারা, সেটা যে ডিসফাংশনাল সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বিশেষ করে শিক্ষিত শ্রেণীর যারা আছে তারা বুঝে গেছে। দিস অ্যালার্মিং ফর ট্র্যাডিশনাল পলিটিশিয়ানস। আচ্ছা, হাদির হত্যাকারীর বিচার হবে কি? অফকোর্স বিচার হবে। সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে মূলত আমার কাছে মনে হয় না। তবে অনেক গোয়েন্দা সংস্থা বা অন্যান্য এগুলো আছে, এগুলো টুইস্ট করতে পারে বিভিন্ন কারণে। কারণ আজকে বলে রাখি যে আজকে ধরেন এই যে বাংলা এডিশন, আজকে তারা একটা রিপোর্ট করেছে। আমি প্রথম অনেকদিন পরে একটা A to Z আমি একটা রিপোর্ট দেখলাম, সেই 7 জন হত্যাকাণ্ড জঙ্গি নাটকের, এবং এটা আনবিলিভেবল এবং এটা অসাধারণ একটা রিপোর্ট করেছে তারা। তাদের ওই লেভেলে আমি বলি, আমি জানি বাংলা এডিশন নিয়ে আপনারা অনেক কথা বলবেন, এখন বলতে পারেন এটা আপনার উদ্দেশ্য। তবে আমি এতটুকু বলি যে আপনি যাই বন্ধ করতে চান করবেন, তবে বন্ধ করার আগে মনে রাখবেন আপনার বিপক্ষে গেলে আপনি বন্ধ করবেন। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, রাইট? নিয়ম নীতি যদি কেউ ভায়োলেশন না করে বা তার লাইসেন্স মানে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার যদি কোনো জিনিস মানে সে বন্ডুল না করে, তাহলে আপনার ইচ্ছা আপনি করে ফেলবেন, বিকজ ইউ ডোন্ট লাইক ইট রাইট নাও। There are many people, they told you don't listen to them. Now, আপনার বিপক্ষে গেলে আপনি মানে তাকে মানে যে কোন ধরনের এটা করবেন, এই সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা আছে বলে মনে হয় না। তারপরেও আমি আবার বলি, যে কোন নিউজ সংস্থা চ্যানেলকে আইনের আওতায় এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে মনে রাখবেন বাংলাদেশে এমন কিছু চ্যানেল আছে তখনকার সময় 71 টেলিভিশন আর ডিবিসি আর সময় তারা যে কাজ করেছে অতীতে দেশ বিরোধী, এন্টায়ার মানে 92% মুসলমানের এই দেশে তারা যে কাজ করেছে এদের বিরুদ্ধে, এদেরকে ডিফেম করা জঙ্গি হিসাবে, তাদের অপরাধগুলো যেন আসে এবং তারাও যেন সেটার মানে আপনার প্রায়শ্চিত্ত করে, এই কথাটা আমি বলতে চাই। কেননা আমরা দেখেছি, এই যে একটু আগে আমি শেয়ার করলাম, আমি আপনাদেরকে দেখাই আজকে, এই যে একটু আগে আমি দেখলাম এই যে আপনার কি আমাদের এই আপনার বলে গেলাম ভাই নামটা আমার, উনি একটা জিনিস শেয়ার করছে, আমাদের একটা জিনিস কালের কণ্ঠ আমাদেরকে যে নিয়ে রিপোর্ট করেছিল, মনে আছে? আপনাদেরকে দেখাই কালের কণ্ঠর এই রিপোর্টটা, আমি আপনাদেরকে দেখাই এখন। মনে আছে এই রিপোর্টটার কথা? এই দেখেন, এই কালের কণ্ঠ মানে তারেক রহমান, আচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আজকে যে ধরনের কথাবার্তা বলতেছে, আপনার যে রিপোর্ট করেছে, অর্থাৎ ওনাকে বিশ্ব নেতা বানিয়ে দিচ্ছে। কিন্তু আপনি দেখেন, খেয়াল করে দেখেন কালের কণ্ঠে মনে আছে, এই দেখেন সাইবার শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ঙ্কর তৎপরতা। এই দেখেন আমি এখানে, এই দেখেন আমি এখানে, এই দেখেন আমি
মনে আছে কালের কণ্ঠ? আপনারা কি ভুলে গেছেন? তো তারা এখন মানে অথচ আপনার বলছিলেন যে তারেক রহমান সাহেব মানে বিএনপিকে জামাতকে নিশ্চিহ্ন করতে হবে, সব ধরনের স্পন্সর তারা করেছিলেন এখানে। তো আমি এদের বিষয়ে সচেতন থাকার জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, কারণ এরা এখন তাদের পজিশন প্রসেস তারা অনেক প্রশংসা করবে, তো যদি তারা সুযোগ পায় আবারও তারা অন্য লেভেলে চলে যাবে। এই রিপোর্টটা তারা ডিলিট করেছে কালের কণ্ঠ, কিন্তু এখানে আর নাই, তাদের মানে আর্কাইভে নাই, এটা আমরা দেখেছি, কিন্তু আমরা তো রেখে দিয়েছি। শুধু এইটা না, সান মানে তারপর নিউজ 24 এর মানে ক্লিপগুলা 24 আওয়ার্স তারা এটা প্রচার করেছিল আমাদের বিষয়ে, মানে অপপ্রচার আমরা বলি নাই। এটা অবশ্যই তারা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমরা চাইবো। একটু অপেক্ষা আসছি, দেখি নির্বাচনটা চলে যাক, আমরা মামলা করব। এবং যে সরকারি ক্ষমতায় আসুক, সরকারের বাপেরও ক্ষমতা নাই আমাদের এই আমরা বিচার চাওয়াটা, বিচার পাওয়াটার থেকে আমাদেরকে মানে দূরে রাখতে পারে। কোন সরকারের বাপের ক্ষমতা নাই, যতই দালাল সরকারে আসুক না কেন এবং দালালি করুক না কেন। কারণ আপনি যে বলছেন, এবং এখানে আমার সম্বন্ধে খুব গুরুত্ব কথাবার্তা বলেছিল তখন সান পত্রিকাতে, ইংরেজি যেটা মানে বসুন্ধরা গ্রুপের ছিল, তো তখন এতটাই বেপরুয়া ছিল মিডিয়াগুলো তখন। আমি দেখেছি নিজের সময় টিভিতে, যমুনা টেলিভিশনে আমাদেরকে নিয়ে রিপোর্ট করেছে, সেখানে দেখেছি নানান বিষয়। এদের বাকি যারা কয়েকজন আছে, এদেরকে তো 24 আওয়ার করতো তারা সবসময় বিভিন্নভাবে তারা করতো। ইলিয়াস হোসেন তো, ইলিয়াস ভাই তো সবার আগে আছে এখানে। বাট এনিওয়ে, সো আমরা এটা জানতে চাই, আমরা চাই ওনারা যেন সচেতন থাকবেন আজকে সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এখন আসি আরেকটা জিনিস, সেটা হলো ধরেন যে আজকে মানে এই বলি তো আপনার ফ্রান্সের মানে ফ্রান্স বাংলাদেশকে অফার করেছে অস্ত্র। ভারতের সাথে ফ্রান্সের খুব ভালো সম্পর্ক। ভারত নিশ্চয়ই দে ডিড নট লাইক ইট এট অল। বাই দ্য ওয়ে, বলে রাখি লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। এটা করতে পয়সা যেহেতু লাগে না, ইউ হ্যাভ টু দিস রেসপন্সিবিলিটি টু কিপ আস অ্যালাইভ অন সোশ্যাল মিডিয়া, বিকজ ফেসবুককে আমি কোনোভাবে বিশ্বাস করি না। বাই দ্য ওয়ে, বলে রাখি আমার ফেসবুকের পেজে নাই তো এমনি সব নিয়ে গেছে তারা, আওয়ামী লীগ খেয়ে ফেলছে। তারপরে যে পেজটা আছে সেখানেও একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছে, পোস্ট করতে পারি কিন্তু লাইভ করতে পারি না, এমনিতে করি না। তারপরে এখানে আছে, বাট আইডিটা ঠিক আছে, এটা নিয়ে বদার করি না এখন। নিজের আইডি ঠিক আছে, আর মানে ইউটিউব চ্যানেল ঠিক থাকলে মোর দেন এনাফ। এর বাইরে আর কোনো কিছুই চাই না এই মুহূর্তে, বিকজ আমরা আর কোনোদিন ফেসবুকে দাঁড়াতে পারবো না ঠিক মতো, এটা আমরা জানি, কেননা আমাদের দুশ্মনের অভাব নাই সোশ্যাল মিডিয়াতে। তারপরেও মানে যারা জীবনে কখনোই মানে স্বৈরাচার বলতে পারেন নাই, এদেরকে নিয়ে যেভাবে রিপোর্ট করে বিএনপির মিডিয়াগুলা স্বৈরাচার বলতে পারে নাই। মনে আছে, আমি আপনাকে বলি আজকে, আপনার মাসুদ কামাল বলেছিল তারেক রহমান সাহেব গ্রেনেড হামলা সরাসরি জড়িত। আমি এর প্রতিবাদ করেছিলাম। পরের দিনই আমার সেই যে সবচেয়ে বড় পেজ ছিল তখনকার সময়, যে পেজে হামলা বিএনপি মানে আওয়ামী লীগ করলো করে, আমার পেজটা কিন্তু ডাউন করে দিল। সেই মাসুদ কামালকে নিয়ে যখন বিএনপির মিডিয়াগুলা মানে খুব প্রশংসা করে বা তাকে মানে প্রসার করে, খুবই দুঃখজনক। ডোন্ট ফরগেট দ্য পাস্ট। ইফ ইউ ডু দ্যাট, when the next time you will face the same past, no one will come to rescue you. That's a bottom line. মাথায় রাখবেন, আমরা কিন্তু সব খেয়াল করতেছি। আমরা আবার বলি, আমরা ওসমান হাদি স্টাইলের মানুষ। দ্যাট ইজ a bottom line. আমরা আমাদের নিজস্ব সক্রিয়তায় দাঁড়িয়ে থাকি। আমরা we don't get any energy from anyone else. We have energy. That's the bottom line, ladies and gentlemen. So আচ্ছা, তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে নির্বাচন হবে আজকে। যেহেতু নির্বাচন হবে মানে মানে আপনার এই যে যারা আপনার কংগ্রেসম্যানরা এই প্রথম এই সরকারের মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই প্রথম আমি দেখলাম যে মানে ইউএস কংগ্রেসম্যান বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তারা মানে একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তারা সহায়তার কথা বলেছেন যে তারা ডক্টর ইউনূসকে, ভাই জামাতের আর্ট কালচার কেমন হবে, জামাতের আর্ট কালচার কেমন হবে, এটা একটু আর্ট কালচারটা বলতে আপনি এখানে কোন ধরনের আর্ট কালচারের কথা বলছেন, আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন। মাসুম ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা, এরপরে কি আপনি অন্যায়কে প্রতিবাদ করছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে তারা মানে আপনার এই ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসরা তারা এই মানে আপনার যে নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন তারা, এবং তারা বলছেন কোনো সহায়তা থাকলে যুক্তরাষ্ট্র অলওয়েজ রেডি ওর স্ট্যান্ড বাই টু হেল্প ওর কাম ফরওয়ার্ড টু হেল্প বাংলাদেশ ফর দিস আপকামিং ইলেকশন। জাস্ট এ গ্রেট লেটার, আমি অনেস্টলি স্পিকিং আমি এটা মনে করি, এবং এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা করেছেন ডক্টর ইউনূস। চাইলে আরও বড় বড় কাজ করতে পারে, তারা এই ডার্টি গেমে যায় না। তা উনি যদি চায়, উনি এমন কিছু মানুষ আছে, সেনেটর পর্যন্ত তার সাথে যোগাযোগ আছে, তার বন্ধু মানুষ, উনি যদি বলে যে কোনভাবে স্টেটমেন্ট দেওয়াতে পারে খালকের ভিতরে ওনাকে নিয়ে, তারা যাচ্ছি না এই বিষয়ে, তারা তাদের কাজ করে যাচ্ছে যতটুকু পারে। এখানে আরেকটা জিনিস বলি যে আজকে তারা খুদা বক্স পুলিশের যিনি আপনার ডক্টর ইউনূসের যিনি উপদেষ্টা ছিলেন আপনার আইন শৃঙ্খলা বিষয়ে, সেই খুদা বক্স আজকে মানে পদত্যাগ করেছেন। এখন আমরা কনফার্ম হতে পারি নাই এখন পর্যন্ত যে বিশ্ব শিল্প সংস্কৃতি
আমি আসছি শিল্প সংস্কৃতিতে জামাতের আর্ট ফ্যান্টাস্টিক, ভেরি রুচিশীল, খুবই রুচিশীল, এবং আমি মনে করি যে এটা রিমার্কেবল এবং ভেরি হাই স্ট্যান্ডার্ড তাদের যে মানে পোস্টগুলো বা কালচার যেগুলো তারা প্রচার করে আপনি দেখবেন। সুতরাং এগুলা মানে ইফ ইউ dig it, honestly speaking, deep into it, and you can find there's a fantastic stuff they're doing always. আচ্ছা, চায়না পাকিস্তান আমেরিকা অ্যালায়েন্স। আচ্ছা, চায়না পাকিস্তান আমেরিকা অ্যালায়েন্স, আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের অ্যালায়েন্সের কথা? এখানে একটা জিনিস বলে রাখি যে চীনের সাথে অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র কখনোই যাবে না, মানে বাংলাদেশকে নিয়ে। তবে বাংলাদেশের ব্যাপারে মানে অ্যালায়েন্স করতেই হবে, এবং এই অ্যালায়েন্সের পক্ষেই যাচ্ছে আপনার মানে বিশেষ করে পাকিস্তানের সাথে। ও বাই দ্য ওয়ে, আজকে এটা বলার দরকার ছিল, আপনারা কি জানেন যে মানে দ্য টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ অর্থাৎ নেটো স্টাইলে পাকিস্তানের সাথে মিলিটারি এগ্রিমেন্ট বা ডিল করতে যাচ্ছে। গতকালকে এটা তারা খবর দিয়েছে, গতকালকে। এটা নিয়ে আজকে আসলে কথা বলা উচিত ছিল এই আপনার মূলত, এবং এটা টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে যে মানে অর্থাৎ সৌদির সাথে যে ধরনের আলোচনা হয়েছে বা চুক্তি করেছে পাকিস্তান, একই টাইপের চুক্তি মানে করতে যাচ্ছে বাংলাদেশ। দিস ইজ এ গ্রেট, আমি যদি বলি যে ইনিশিয়েটিভ। তবে এখানে তুরস্ককে রাখলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কেননা যারা মানে আমি আপনাকে কেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি ভারতীয় বলয় থেকে বেরোতে চায়, তাদের যে প্রোগ্রাম, এখান থেকে বেরোতে গেলে ভারত তারা খুবই অসন্তুষ্ট হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই ক্ষেত্রে তারা তখন আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে সুখের বিষয় এবং সবচেয়ে তাদের জন্য সবচেয়ে ব্যাড নিউজ হলো, তারা যতটা জায়গাতে ডিসরাপ্ট করার চেষ্টা করেছে, ততটা জায়গাতেই বাংলাদেশ মানে ইউনাইটেড হয়েছে। ফর এক্সাম্পল, বন্যার পানি দিয়ে তারা চেষ্টা করেছিল আমাদেরকে ধরেন মানে শিক্ষা দিতে, মানুষকে দেখাতে ভারত ছাড়া আমাদের চলবে না। উল্টা বরং বাংলাদেশের ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে ভারত ইজ আওয়ার এনিমি, ভারত ইন্ডিয়ান পলিসি, গভর্নমেন্ট পলিসি। হাদির বিষয়ে দেখেন একই অবস্থা, প্রতিটা ক্ষেত্রেই মানে আওয়ামী লীগ বিষয়ে প্রতিটা ক্ষেত্রেই মানে একই অবস্থা। অর্থাৎ ভারত প্রতিটা জায়গাতে যেখানেই বাংলাদেশ নিয়ে হাত দিয়েছে সেখানেই তারা পরাজিত হয়েছে, এবং এটা আরো মারাত্মক আকার ধারণ করবে তাদের জন্য যদি আমরা ইউনাইটেড থাকি। দ্য প্রবলেম ইজ 80% পলিটিশিয়ানস বুঝে না বুঝে তারা দেশ বিরোধী মানে কাজে তারা লিপ্ত। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনার মানে মানে ভয়ঙ্কর জিনিস। আমাদের দেশপ্রেমিক যে টপ লেভেলের রাজনীতিবিদরা আছে, 80% কোনো না কোনোভাবে এরা আমাদের মানে তারা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন মানে দেশের মানে বৃহৎ স্বার্থ যেটা, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং এরা প্রথম কথা এরা আপনি যদি দেখেন রাজনীতিবিদ যারা আছে, আপনি যদি টপ লেভেলের কয়েকজন ছাড়া এদের কারো ব্যাচেলর ডিগ্রি নাই। তো টু ডু পলিটিক্স ইউ নিড এডুকেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, রাইট? সো আন্ডারস্ট্যান্ড করতে গেলে ইউ নিড এডুকেশন। তারা তো ওই লেভেলের দ্বারে কাছে যায় নাই। এদের কাছ থেকে আপনি তো গাদার কাছ থেকে গুড়ার কাজ আশা করতে পারেন না। এটা পৃথিবীর কোথাও এটা প্রডিউস করতে পারে নাই, মানে গাদা মানে গুড়ার অ্যাক্টিভিটি এটা জীবনে হয় নাই, ইতিহাসে কখনোই হবে না। সো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আমরা যে এই যে আমাদের we are going through the transformation right now. We are, honestly speaking, going through the transformation. Why we say that? এটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? মনে রাখবেন 54 বছরে দেশের গুণগত কোনো পরিবর্তনে হাত দেয়নি কোনো সরকার। গুণগত পরিবর্তন, ফর এক্সাম্পল ধরেন মানে যতটুকু দিয়েছে তারা লোক দেখানো উপরি, কিন্তু সত্যিকার অর্থেই গুণগত যে স্ট্র্যাটেজিক বা মানে ডিউরেবল চেঞ্জেস যেটা দরকার, যেটা সাস্টেইন করে একটা দেশের অবস্থান, সেই পরিবর্তনে কোনো সরকার হাত দেয় নাই, তারা শুধু লুক দেখিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। কোনো অনেকগুলো মানে উন্নয়ন প্রকল্প যদি সরকার না করতো, কিন্তু মানে বিচার বিভাগ, পুলিশকে রিফর্ম করতো, দুর্নীতি দমন কমিশনকে রিফর্ম করতো, ইলেকশন কমিশনকে রিফর্ম করতো, তাহলে আমরা এর চেয়ে ভালো রেজাল্ট পেতাম। ওয়াই উই পেতাম? বিকজ এই প্রতিষ্ঠানগুলাই বাধ্য করতো আপনাকে, গভর্নমেন্টকে বা রিপ্রেজেন্টেটিভ বা মানে লিডারশিপ যারা আছেন বা মানে যারা নির্বাচিত ইলেক্টেড মানে রিপ্রেজেন্টেটিভ বা মেম্বার পার্লামেন্ট বা মানে সরকার যারা আছেন, মানে এই কাজগুলো করতে। কেননা ভোট চাইতে গেলে, ভোট পাইতে গেলে আপনাকে কিছু দেখাতে হবে। আর এই 54 বছরের বিশেষ করে বিগত 25 বছরে যেটা হয়েছে সেটা হলো আপনি ভোট চাওয়া পাওয়ার আপনার কাজের উপর ধরন নির্ভর করে না, কতটা টাকা বড়ি করতে পারবেন, কতটা মিথ্যাচার করতে পারবেন, কত টাকা কালো টাকা সন্ত্রাস আপনার আছে, সেই টাকা কতটা আপনি খরচ করতে পারবেন এবং মানুষকে ভয়ভীতি দেখাতে পারবেন, সেটাই তারা প্রমাণ করবে। এটাই ছিল মূল জায়গা। এই ইলেকশন যদি কোনো কারণে ফেল করে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে, বাংলাদেশ ইজ ইন ট্রাবল। বাংলাদেশ ইজ ইন ট্রাবল 100%। আচ্ছা, where is Fardeen? Fardeen is all the way to he's in the kitchen right now, I think, with his mom. So আমি বলেছি তারে যে আপনি যদি ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমি মানে বাইরে চলে যাব, আমি ঘরে থাকবো না। কেননা আমি মনে করি যে আমি সো এই কথা বলার পরে কারণ ফারদিনের একটাই মানে মূল চাওয়া পাওয়া, আমি সারাদিন যেন ঘরে থাকি।
কাজকর্ম বাদ দিয়ে যাই করি গড়ে বসে যেন করি, এটা হচ্ছে তার একটা মানে সবচেয়ে বড় চাওয়া। সো এই একটা দিয়া মানে বের করে দিয়েছি। এটা মোটামুটি এইদিকে ঘোরাফেরা করতেছে, নানান ধরনের কাজকর্ম আছে সেখানে। আসবেন আশা করি এখন। আচ্ছা, সো আমি আচ্ছা এটা বলো। সেকেন্ড থিং হলো, আজকে একটা রিপোর্ট আসছে, সেটা হলো যে আপনি ধরেন একজন বলেছেন যে ভাই বিএনপির যে 7,000 টাকার কার্ড নিয়ে ওনাদের মানে বলছেন যে বিএনপি থেকে মানে পক্ষ থেকে আসবে। দেখুন, এটা তো দলীয় সিদ্ধান্ত নয়, এটা আসলে তো এটা আসছে গভর্নমেন্টের পক্ষ থেকে সোশ্যাল মানে ওয়েলফেয়ারের দিক থেকে এটা আসার কথা। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসবে। তবে এটা নিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা আমি বলতে চাই। এবং এটা আননেসেসারি একটা নাই পলিটিক্যাল মানে অ্যাকশন বলে আমি মনে করি। কারণ আমরা আপনি কার দরকার নাই, তো কি দরকার সেটা হলো যে বাংলাদেশে যদি এটা নিয়ন্ত্রণ করা যায় যে আমি পুলিশে গেলে ঘুষ দিব না, বিচার চাইতে পাইতে গেলে আমার ঘুষ লাগবে না, আমার এডুকেশন মানে আমার মানে কোয়ালিটিফুল এডুকেশন যদি আমার হয় এবং আমার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়, আপনি কার্ড দিবেন কেন? আপনার 1,000 টাকা করে প্রতি মাসে নেন জনগণের কাছ থেকে। ক্যান ইউ give দ্য গ্যারান্টি টু দ্য পিপল? ইফ ইউ ক্যান গিভ গ্যারান্টি ফর দোজ স্টাফ, মাচ নেসেসারি স্টাফ ফর দ্য পিপল, টেক $1,000 1,000 টাকা এভরি মান্থ। আপনি পারবেন না। মূলত আমরা রাজনীতিবিদ যারা আছেন তারা মানে তারা মনে করেন যেটা সেটা হচ্ছে যে ধরেন এই যে এগুলা দেখিয়ে বাংলাদেশের মানুষকে তারা মানে তারা রাজনীতি, এটাই রাজনীতি তারা মনে করেন। রাজনীতি হচ্ছে দেশ গড়া। হাদিবাই যে বলতো না, আমরা সবসময় বলতাম দেশ গড়া। বিফ 300 টাকা, বিফ 300 টাকা কোথায়? বাংলাদেশে? বাংলাদেশে কি এখন বিফ 300 টাকা? না, মনে হয় না। এটা কীভাবে সম্ভব? অ্যাটলিস্ট 600 টাকা হবে। কেননা আপনাকে বুঝতে হবে 300 টাকা আপনি বিফ খেতে পারবেন না বাংলাদেশে, মোটামুটি 400-500 হবে না। এক্স্যাক্টলি মানে এটা সম্ভব না। কেননা এটা সম্ভব না কেন জানেন? এটা এই কারণে সম্ভব না, আন্তর্জাতিক সিস্টেমে ওইটা কোনোভাবে সম্ভব না 300 টাকা গরুর মাংস খাওয়া। ইট ইজ ইম্পসিবল। মিনিমাম 300 মানে 400 টাকা থেকে যদি 450 টাকার ভিতরে বিফ থাকে, এটা হচ্ছে সবচেয়ে, অথবা 500-এর ভিতরে থাকে 100% অ্যাকুরেট প্রাইস। এটা 100%। এটা মানে ওয়ার্ল্ড মার্কেটের দিক দিয়ে যদি আমরা যদি মানে আর যদি হোম গ্রাউন্ড হয় সেটা ডিফারেন্ট হতে পারে। বাট এটা আমি মনে করি মানে কত টাকা বিফ? 720 টাকা। হ্যাঁ, 720 টাকা। এটা আমি মনে করি এটাই হবে এই মুহূর্তে। এটা হওয়া মানে এর বাইরে। আচ্ছা, আপনি কি বলছেন ভাই বিদ্রোহী এবার অনেক নমিনেশন নেবে, বিদেশি অনেক নমিনেশন নেবে? আচ্ছা, সরি, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে আপনারা খুঁজে বের করুন যে মানে এমন কেউ আছে কিনা যে নমিনেশন পেয়েছে যে মানে ভারতপন্থী। ধরেন গত নির্বাচনে আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশে অনেক মানে আওয়ামী লীগ নির্বাচন মানে নমিনেশন দিয়েছিল, যেহেতু তাদের একতরফা নির্বাচন ছিল। ভারতীয় হাইকমিশন থেকে লিস্ট আসছিল, ওই লিস্ট তারা নির্বাচন দিয়েছে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমি যিনি এটা প্রসেস করেছেন উনি আমাকে বলেছেন যে এটা কোনোভাবে সরানো যাবে না, এটা ভারত থেকে, ভারতীয় হাইকমিশন থেকে আসছে। ওটা গত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার এলাকার একজন মানে এমপি, যিনি এমপি হয়েছিলেন, ওনাকে ভারতীয় হাইকমিশন বলেছে যে ওনাকে নমিনেশন দেওয়া লাগবে, উনি আমাদের পছন্দের মানুষ। কমসে কম 10 জন এমপিকে গত নির্বাচনে আওয়ামী লীগের সময় ভারতীয় হাইকমিশন থেকে লিস্ট দিয়েছিল, যে কোন কারণে তাদের সাথে একটা স্ট্র্যাটেজি বা কোনো ধরনের কানেকশন আছে, সম্ভবত তাদের স্বার্থ সংশ্লিষ্ট, এজন্য তাদেরকে তারা এমপি বানিয়ে দিয়েছে। আমার প্রশ্ন এই জায়গাতে, এই দেশ আমাদের, এই দেশের মাটি আমাদের, এদেশ খাওয়াই আমরা, পড়াই আমরা, কিন্তু বাইরের এরা আমাদের দেশে তাকাব্বরি করে আমাদের দেশে আপনারা এসে রং চোটায়। আমি রাজনীতিবিদদের বলছি, প্লিজ আপনারা দরজা ভারত খুশি থাকলে ক্ষমতা যেতে পারবেন। এটার জন্য তো এত মানুষ মানে রক্ত দেয় নাই। মানে এই নির্বাচন এবং এইবার যদি আমরা বিফলে যাই, তাহলে কি জবাব দেবেন আপনি এই যে 2400 মানুষ বা যারা মানে যাদেরকে মানে কোল্ড ব্লাডেড মার্ডার বা হত্যাকাণ্ড হয়েছে, আপনি আমাকে বলেন কি জবাব দিব? মানে 35,000 মানুষ যারা পঙ্গু হয়েছে, এই যে আমরা এত সংগ্রাম, এত কষ্ট, এত মানে কথাবার্তা আমরা বলি সবসময়, এবং আমাদের এত লস, আপনি কি মনে করেন এখানে বসে আছি এমনিতে? হোয়াট ইজ দ্য বেনিফিট? নাথিং ফর মি, নাথিং, টোটাল লস। তারপর কেন দিই জানেন? এটা আমাদের রেসপন্সিবিলিটি হয়ে গেছে এখন। আপনি আমাকে বলেন যারা দেন অনেকে যেটা থেকে অত পয়সা বানাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমার প্রশ্ন এই জায়গাতে, এবার নির্বাচন যদি বিফলে যায়, এবং আমি একটা মানে পয়েন্ট ভাষা বলতে চাই, বাংলাদেশের মানুষ, আপনি সুযোগ পেয়েছেন ভোট দেওয়ার, ভোট যদি আপনার যেভাবে পরিবর্তন হয়, দেশে পরিবর্তন আনতে পারে, এই ধরনের মানুষকে আপনি দলমত নির্বিশেষে, সব দলের পক্ষে বলছি, ভোট দিতে ব্যর্থ হন, আপনি মনে করেন আপনার দলটাই আপনার কাছে ইম্পর্টেন্ট, পরে যদি আপনার সন্তানের জন্য আপনি কান্নাকাটি করেন, আপনার কান্নাকাটি মুখ যখন হা করবেন, আমরা মশা ঢুকিয়ে দিব আপনার মানে ভিতরে। কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় আপনার জন্য এসেছে।
এই নির্বাচন নির্ধারণ করবে আপনার সন্তান আগামীতে কিভাবে বাংলাদেশে বসবাস করবে। আর যদি ফেল করেন, নেভার মানে গিভ এ লাইক এ ডোন্ট ইভেন ওপেন ইউর মাউথ ফর এনিথিং এলস। দ্যাট ইজ আ বটম লাইন। আপনার আবু সাইদরা, মুগ্ধরা, বাংলাদেশে হাদিরা, বাংলাদেশে এটা এনে দিয়েছে আপনাদেরকে এই অপরচুনিটি টু অ্যাভেল দিস অপরচুনিটি, টেক বেনিফিট আউট অফ, অ্যাডভান্টেজ আউট অফ ইট। এবং এটা যদি ফেল করেন, আর আপনারা যারা দেখতেছেন এটা যদি প্রচার করতে ব্যর্থ হন, আপনারা যারা লেখাপড়া করা মানুষ আছেন, আমি আপনাদেরকে একটাই জিনিস অনুরোধ করব, আপনার ঘরে তো আপনি কনভিন্স করবেন একটা জিনিস, 2 নম্বর সন্ত্রাস, ছাদাবাজ, অশিক্ষিত, মূর্খ, গরু, গণ্ডমূর্খ, অপদার্থদেরকে ভোট দিবেন না। ভালো মানুষকে ভোট দিবেন, সে যদি হিন্দুও হয়, সে যদি দেখা যায় কোনোদিন আওয়ামী লীগও করতো কিন্তু লুকটা ভালো। আওয়ামী লীগ কি 100% খারাপ? নো ওয়ে, অলওয়েজ দেয়ার আর গুড পিপল আর দেয়ার। আমি একটা উদাহরণ দিই, কেন জানেন? আপনি যদি ধরেন, আমি আপনাকে বলি, আপনি যদি বেছে বেছে গুড অ্যাপলস আপনি যদি বাছাই করে আপনার জুড়িতে আনেন, এই অ্যাপলসের স্থায়িত্ব বেশি হবে না? এই অ্যাপলগুলো যদি আপনি খান, আপনার শরীরে ভালো থাকবে না? কিন্তু বেছে বেছে যদি পচাগুলা জুড়িতে আনেন, কয়দিন থাকবে এই জুড়িটা? আপনাকে বলেন, 2 দিনের ভিতরে খেয়ে ডায়রিয়া হবে, এরপর এটা পচে দুর্গন্ধ বের হবে না? ঠিক এক্স্যাক্টলি মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি জিনিসটা এইভাবে। আপনি ভালো ভালো লোককে পাঠান, একে অপরের সাথে ঝগড়া করে দেখবেন মারামারি করবে দেশের মানুষের জন্য, তার জন্য না। আর আপনি রং মানুষকে পাঠাবেন, তারা তাদের মতো করে তারা সিন্ডিকেট করে সব লুটপাট করে নেবে, একটা সিন্ডিকেট করে ফেলবে। আমার দুঃখ লাগে যে আমি মনে করি যে এইবার যার সুযোগ, আপনাদের বাংলাদেশের মানুষ যারা দেশের মালিকানা প্রতিষ্ঠা করা ভোটের মাধ্যমে, আর যদি ব্যর্থ হন, ফেল করেন, আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নেই। আমি তো বলবো, আমি এইবার নির্বাচনে দেখবো আপনারা কোন কোন ধরনের মানুষকে আপনারা নির্বাচিত করেছেন। এরপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা সোশ্যাল মিডিয়া থাকবো কিনা, কথা বলবো কিনা এখানে। কারণ আপনার ভাগ্য আপনি নির্ধারণ করবেন। এই সুযোগটা আবু সাইদ এবং মুগ্ধরা তৈরি করে দিয়েছে আপনার সামনে, এবং তারা বলেছে শুধু একটা অফিসিয়াল কল আসছিল, থ্যাংক ইউ সো মাচ, এখন আচ্ছা, একটা অফিসিয়াল কল আসছিল, থ্যাংক ইউ সো মাচ, এখন ঠিক হয়ে যাবে ডেফিনেটলি। তো আমার বক্তব্যটা এই জায়গাতে যে এবার যদি ইজ ইট ওকে না, ইয়া ডেফিনেটলি ইটস গোনা বি ওকে। আচ্ছা, বিএনপি কতজন মাস্টার্স পাস ব্যক্তিকে এমপি হিসেবে প্রার্থী দিয়েছে? আমরা সাংবাদিকতা যাকে আমরা বলি, সাংবাদিকদের উচিত হলো, দেখেন কতটা গুণে ধরা এবং ব্যর্থ সাংবাদিকতা, তুষামুদি করতে তারা ব্যস্ত। আপনারা কেন পারেন না এখন জামায়াত বিএনপির প্রার্থীদেরকে, এক একটা আসনের প্রার্থীদের, এক একটা জেলার প্রার্থীদের কয়টা বিভাগ ভাই? আমাদের 6টা বিভাগ না? আমি ইফ আই এম নট রং, 6 ডিভিশনস আছে। প্রতিটা ডিভিশন হিসাবে প্রতি 2 দিনের ভিতরে আপনি এই 2 দিন একটা বিভাগের প্রার্থী যারা আছেন, জামায়াত বিএনপি অন্যান্য যারা আছেন, তাদের প্রার্থীদের যোগ্যতা নিয়ে আসেন না কেন? তাদের অ্যাকমপ্লিশমেন্ট নিয়ে আসেন না কেন? তারা কী ধরনের প্রার্থী, তারা ব্যক্তিগত জীবনে তারা কী করেছেন, কী ছিলেন তারা, এগুলো কেন নিয়ে আসেন না আপনারা? কেন নিয়ে আসেন না? এটা উচিত না আপনাদের এটা করা? রাইট? কেন 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 মিডিয়া, দেখেন মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মিডিয়া আমাদের নাই। আমাদের অপদার্থ, অযোগ্য মিডিয়া। আপনি দেখেন ভারতে আগুন তুলছে তারা বাংলাদেশ বিরোধী, কিন্তু আমাদের এখানে বসে বসে তারা কি করতেছে, অযথা রিপোর্ট আপনার, এবং যেগুলা অতি সাফাই গাওয়া, তুষামুদি করা, এগুলাই হচ্ছে আমাদের মিডিয়ার মূল কাজ। তারা মনে করেন আগামীতে আমরা দেখতে চাই আপনি কেউ ক্ষমতায় গেলেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মিডিয়া বন্ধ করে দিতে পারবে না। আমরা এটা চাই, এটা প্রতিষ্ঠা হোক বাংলাদেশে, যেভাবে যুক্তরাষ্ট্রের মতো দেশে। কিন্তু আপনি যদি মনে করেন এখনই, আমরা জানতে চাই আমার জেলাতে, আমি উইদিন 2 উইকসের ভিতরে, উইদিন এ উইক, আমি আমার জেলা যে আছে সেই জেলাতে প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রার্থী বিশ্লেষণ করবো। আমি আমার পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে সিলেট বিভাগ, গ্রেটার সিলেটের দায়িত্ব আমি নিলাম, আমি এটা করব। আপনারা কেউ চট্টগ্রামের জন্য করেন না কেন, কেউ নোয়াখালীর পক্ষে আসেন না কেন, কেউ কুমিল্লার পক্ষে আসেন না কেন, করেন এগুলা, যে এই প্রার্থী করেন। এভাবেই সচেতনতা আনতে হবে, যেহেতু রাজনীতিবিদরা এটা আনবে না, তারা এটা ফেল করেছে। আমরা এই জায়গাতে কাজ করতে চাই, এটা আপনারা সবাই মিলে আসুন আমরা কাজ করি। রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আজকে যে আপনার বাংলাদেশের আগামী নির্বাচনে ইউএস কংগ্রেসম্যান যারা 5 জন রিপ্রেজেন্টেটিভ, তারা 5 রিপ্রেজেন্টেটিভ, তারা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, নির্বাচন বানচাল করার প্রচেষ্টা, দেশে কেওস সৃষ্টি করার বিষয়ে তারা কনসার্ন ফিল করেন, এবং তারা যে কোন ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি বা রেডি আছেন বলে তারা সেটা জানিয়েছেন। সেকেন্ড থিং হলো, ফ্রান্স বাংলাদেশে
মানে সামরিক অস্ত্র বিক্রি করতে চায়, নজিরবিহীন ঘটনা কিন্তু দেখেন আপনি, এগুলা কখনো এর আগে উঠে আসে নাই। আচ্ছা, তারপরে পাকিস্তানের সাথে আমাদের একটা মানে মিলিটারি অ্যালায়েন্স বা ন্যাটো স্টাইল, অর্থাৎ ইফ ইউ হিট পাকিস্তান এজ দো ইউ হিট বাংলাদেশ, ইফ ইউ হিট বাংলাদেশ এজ দো ইউ হিট পাকিস্তান, এই ধরনের একটা ন্যাটো আর্টিকেল 9-এর মতো মানে আপনার এই ধরনের একটা সরি 5-এর মতো এই ধরনের একটা মানে চুক্তি করতে যাচ্ছে। আমি এটাকে তুরস্ককে ইনক্লুড করার অনুরোধ জানাচ্ছি, যদিও তুরস্ক একটা নেটো মেম্বার, দে হ্যাভ এ ডিফারেন্ট মানে আপনার স্ট্র্যাটেজি, এটা করতে গেলে তাদের অন্য লেভেলে যেতে হবে। সো আমি মনে করি যে এটা দরকার বাংলাদেশের প্রোটেকশনের জন্য। আর লাইভের শেষে আরও একটি বক্তব্য দিতে চাই, সেটা হলো যে যারা হাদিকে চরিত্রহীনের চেষ্টা করেন, আমি আবারও বলছি, জেনে শুনে যদি এটা করতে থাকেন, আমরা আপনাকে জাতীয় দুশ্মন বলে মনে করি, গণদুশ্মন, জাতির দুশ্মন মনে করি। আপনি যে দলের যে ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হন না কেন, যেই হন না কেন, আমরা মনে করি আপনি জাতির দুশ্মন। কারণ হাদি প্রত্যেকটা মানুষকে রেপ্রেজেন্ট করে গেছে, তার বক্তব্য এখন উঠে আসছে সবকিছু আমরা দেখেছি। সুতরাং এবং সে একজন মানে নন পার্টিজান মানুষ ছিল, কোনো দলের মানুষ ছিল না, সে সবার সমালোচনা করেছে, সবার মানে ভুল দড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গায়, মাথায় রাখবেন। সুতরাং এবং তার প্রতিটা বক্তব্য বাংলাদেশের টোটাল বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে, এজন্যই ইতিহাস গড়া না এই এই জানাজার নামাজ পেয়েছে বাংলাদেশের ইতিহাসে নয়, সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় জানাজার নামাজ। ইউরোপ বা আমেরিকাতে সাধারণত এগুলো বড় হয় না। আমি মনে করি পৃথিবীর অন্যতম বড় সৌদি আরবে, এর আগে এইভাবে ঘটেছে কিনা আমার জানা নাই, থাকলে আমাকে কারেক্ট করবেন। আমি মনে করি পৃথিবীর অন্যতম বড় জানাজার শরীক হয়েছে ওসমান হাদি। কেন হয়েছে? কোনো আপনার গাড়ি পাঠিয়ে, ট্রাক পাঠিয়ে, পয়সা দিয়ে মানুষ আনতে হয় নাই, আনে নাই কেউ, এটা বলবেন না। যারা বলেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য মানুষ আনতেছে, এরা অতি প্রপাগান্ডিস্ট, এদের বিষয়ে সচেতন থাকবেন। যদিও দে আর ইন দ্য ডিসগাইজ অফ ইউর ফ্রেন্ড, বাট দে নট ইউর ফ্রেন্ড, দে মে বি ইউর এনিমি। That's what they're doing behind the scene. So ladies and gentlemen, be careful. এবং আবার বলি যে বাংলাদেশের এই আগামী নির্বাচন হবে, বাংলাদেশ আগামী 50 বছরে কিভাবে চলবে তা নির্ধারণ করে দিবে, এবং এটা নির্ধারণ করবেন আপনি ভোট দিয়ে। যদি ভোট দিতে চান, এবং আমি বলেছিলাম প্রতিটা গড়ে গড়ে আমি চাই আপনারা একটা লাঠি বানান। ভোট চুরি করতে আসলেই, ভোট আপনার ভোটের অধিকার প্রতারিত করতে আসলেই লাঠি আপনার সম্বল যেন হয় প্রতিবাদের। আমি এটা বলেছি, আগে বলছি, এখনো বলছি, কেননা এর বাহিরে কোনো কথাই হতে পারে না। এটা যদি না পারেন, এদেশ কখনো ঠিক করতে পারবেন না। এদেশ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, দালালদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবে না। দ্যাটস দ্য বটম লাইন। পরিশেষে আবার বলি, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যোগ দিলেন এই মুহূর্তে। দু একজন কমেন্ট পড়ি, বাই উই আর আদি ভাই, অ্যাবসলুটলি আমি এতটুকু মনে করি। আজকে অনেক এনসিবি মব আর জামাত আর রাজাকার, এনসিবি মব আর জামাত রাজাকার সুন্দর বক্তব্য দিয়েছেন। এই জন্য বক্তব্য দিয়েছেন কারণ আপনি এতেই বোঝা যায় যে আপনি বড় হয়েছেন কিভাবে। আপনি বড় হয়েছেন ভুল শিক্ষা নিয়ে, যে শিক্ষা আপনি কোনোদিন মানে এগোতে পারবেন না। যারা মনে করে মানে এই সেন্টিমেন্ট ধারণ করে, আপনি মনে রাখবেন এরা কখনো সামনের দিকে, এবং গিয়ে দেখেন অর্থনৈতিকভাবে এরা সফল না। চুরিচামারি না করে, চুরিচামারি যারা করেছে আওয়ামী লীগেরা সফল, ইয়েস, মানে চুর হিসাবে সফল যারা এই দুর্বৃত্তরা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা চাই এই নির্বাচন, আমি বারবার বলছি, if you don't vote for the right person, you're in a deception or denial of your generation's right, and don't even open your mouth in the future that you are losing your rights, because this is a right Abu Said and Mugdo provided you right now. Take the advantage of it, and avail this opportunity. And if you fail to do so intentionally, you could be sucked and mucked. I mean, forever, ladies and gentlemen. That's what I'm going to say. And at the end of the live, once again, BNPর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক দিন পরে বদলুক যখন দেশ ছেড়েছিল, সুখে নয়, পিটিয়ে হাড় গুড় ভেঙে দিয়েছিল। কি দুঃসহ মানে একটা সময় নিয়ে থেকে বের হয়ে, ফারদিন give me 5 minutes and I'll be available for you. No, don't worry about that. So আমি আপনাকে বলি, সেই সময় পার করে আজকে উনি এসেছেন, মানে বাংলাদেশে আসছেন, তাকে আবার স্বাগত জানাই, অভিনন্দন জানাই। যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মানে সুযোগ পান, বিএনপিকে একটাই অনুরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করবেন, এটাই যেন হয়। আমরা আগামী লাস্ট যে 54 বছরের রাজনীতির কোনো ধরনের রিপিটেশন বা পুনরাবৃত্তি দেখতে চাই না। যদি আইনের শাসন দিতে ব্যর্থ হন, তাহলে রাজনৈতিক দলেরও ভবিষ্যৎ এখানে চিরদিনের জন্য বিপদগ্রস্ত হবে। অ্যাট দ্য সেম টাইম আরও একটা থ্রেট বা এক ধরনের ওয়ার্নিং দিতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। এটা হচ্ছে যে আপনি গতকালকে আপনার যে বক্তব্য 16 ডিসেম্বরে, সেই বক্তব্যে আপনি সিলেটের যারা আপনাকে সেখানে পুনর্বাসিত করেছে, সিলেটের মানুষ, কমরুদ্দিন ভাই সহ যারা আছেন,
সেকেন্ড জীবন দান করেছে আপনার পরে, আল্লাহর পরে আপনার যিনি আপনি বলছেন, সেই সিলেটের মানুষের কথা যদি কখনো ক্ষমতায় যান বলবেন না। বিকজ 17 বছরে সিলেট সবচেয়ে বঞ্চিত হয়েছে এই সময়ে। এটা আমার নিজের দেখা, আমি নিজে দেখে এসেছি। আওয়ামী লীগ কোনো কিছু করে নাই সিলেটে, সবচেয়ে বঞ্চিত। কারণ আমরা সঠিক মানুষ ছিল না আমাদের সিলেটে, যা ছিল সেগুলো হচ্ছে গরু ছাগল এবং মূর্খ অপদার্থ, লাঙ্গল টু আমেরিকা, লাঙ্গল টু লন্ডন। এই কারণে আমরা সত্যিকার অর্থে সিলেট, এবং সিলেট কেন টিকে আছে এখনো, বিকজ সিলেট যেহেতু ধনী এলাকা, ব্যক্তিগত উদ্যোগে এবং প্রাইভেটাইজেশনের কারণে সিলেট, কিন্তু হাইওয়ে তো মানে বাংলাদেশের মানুষ ঠিক, মানে সিলেটি মানুষ ঠিক করবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসে নাই। আপনি যদি ক্ষমতা যান, মনে যেন তাকে আপনি সিলেটিরা আপনার জন্য কি করেছে। আপনি বলছেন আপনি হাফ সিলেটি, ফ্যান্টাস্টিক, আপনি সেটা করবেন। আর যদি না করেন, আমরা সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবো না, আমরা আপনার মানে রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না। মনে রাখবেন, আপনার নিজের গড়েই আমাদের লোক আছে, আপনার শান্তি আমরা বিনষ্ট করে দেবো। দ্যাট ইজ আবার মাইন্ড। কারণ আমাদের লোক আপনার নিজের গড়েই আছে, মাথায় রাখবেন। আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এবং গড়ের শান্তি যেটা, এটা অশান্তি কীভাবে দুজক বানাতে হয় সেটা আমাদের মানুষ আছে, আমরা সেটা জানি, সুতরাং আমরা এটা করে দিতে পারবো। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটি আমরা বলি লাস্ট মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে ফেসিবাদীদের না বলুন, ভারতীয় আধিপত্য বিরোধীদের না বলুন। এটা আমি যোগ করলাম আসলে এই বিষয়টা নিয়ে। সো ফেসিবাদীদের মানে না বলুন, আধিপত্য বিরোধীদের না বলুন, জঘন্য সন্ত্রাসী মূর্খ দেশবিরোধী ফেসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশকে আপনার মালিকানা প্রতিষ্ঠা করুন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। আমরা বলি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, এবং ভারতীয় দালালরা বাংলাদেশে আর কখনো স্থান পাবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার সবচেয়ে মোক্ষম সময়। প্লিজ গাইস, বি ইউনাইটেড and let's have a real democratic country and a country of a law. That's what it is. This is a golden opportunity for you to establish this by voting. If you make a mistake, or if you fail to do so, the future ahead of you will be in limbo. That's what it is from me, ladies and gentlemen. Have a blessed day, and let me say one thing. সৎ যোগ্য মানুষকে ভোট দিন, আপনার জেনারেশনের ভবিষ্যৎ শান্তিময় এবং সমৃদ্ধশালী হতে সহায়তা করুন। এই লুটপাটকারী, খুনিরা, গুমকারী, দেশকে জঙ্গি বানানোর মানে পেতাত্তারা এবং আধিপত্যবাদীদের মানে এজেন্টরা নিপাত চাক। বাংলাদেশের মানুষ মুক্তি পাক।